আসসালামু আলাইকুম। দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুলের আরও একটি দর্শনীয় স্থানের সামনে থেকে। হ্যাঁ, আমরা আজকে চলে এসেছি অটোম্যান সাম্রাজ্যের সর্বশেষ যে প্রাসাদটা ছিল, যেটা নির্মাণ করেছিলেন ৩১তম সুলতান আব্দুল মেজিদ, সেই প্রাসাদের সামনে থেকে। এই যে প্রাসাদ বা প্যালেস, এটার নাম হচ্ছে ডলমাবাচে প্যালেস। তো এই প্যালেসে আজকে আমরা ঘুরবো, এর অনেক অনেক অজানা তথ্যগুলোকে জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তো এই যে শুরুর পথেই এর ভেতরে ঢুকতে গেলে মোটামুটি আমরা এরকম একটা 3টা গেট পেয়েছি। তার প্রথম গেটটা এটা, বিশাল বড় একটা গেটের, এবং এই যে দেখেন এটা পুরোটা যে গেটটা কিন্তু লোহার তৈরি এবং দারুণ কারুকার্য করা। গেটের উপরের যে অংশটা, সেখানেও যে পরিমাণ কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, মানে এত বিশাল এবং পুরোটাই মানে কারুকার্যে ভরা এবং কতটা মজবুত, মানে না দেখলে আসলে ইমাজিন করা সম্ভব না। তো আমরা টিকিটের যে প্রসিজার সেটাকে ক্লিয়ার করে আমরা দ্বিতীয় গেটের কাছে চলে আসলাম। দ্বিতীয় গেটে এসে দেখলাম ঠিক একই রকমের কারুকাজ আছে, কিন্তু লোহার যে ফটকটা ছিল সামনে, এখানে আর সেটা নেই। তো এটাতে ঢোকার পরেই দেখলাম এর সামনে বিশাল বড় একটা মাঠ, আর এই যে পেছনের সাইডে যে দালানটা দেখা যাচ্ছে, মূলত এটাই হচ্ছে মূল প্রাসাদ। তো এখন আমরা মূল প্রাসাদের দিকে যাব। আর আজকে আমরা সৌভাগ্যক্রমে একজন যে পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাবে, বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচিত করে যাবে, এরকম একজন আমরা গাইড পেয়েছি। তো মূলত ডলমাবাচের যে প্যালেসটা, এটা একেবারেই আমরা যে বসফরাস প্রণালীটাকে চিনি, নাম শুনেছি বসফরাস প্রণালীর একদম ইউরোপীয় কোল ঘেঁষে। মূলত বসফরাস প্রণালীটা হচ্ছে মর্মর সাগর এবং যে ব্ল্যাক সি যেটা বলি, সেই দুই সাগরকে যুক্ত করে একটা যে ক্যানেল, স্ট্রেট বলি বা প্রণালী বলি, সেটা হচ্ছে বসফরাস প্রণালী। এই হচ্ছে সেই বসফরাস প্রণালীর একদম প্রান্ত। তো এখন আমরা বসফরাস প্রণালীর প্রান্ত ঘেঁষে একদম প্রাসাদের মূল ফটকের সামনে চলে এসেছি। তো মূলত এই প্রাসাদটা মানে অটোম্যান সাম্রাজ্যের ৩১তম যে সুলতান ছিলেন আব্দুল মেজিদ, তিনি তৈরি করেছিলেন 1843 থেকে 1856 সালের মাঝামাঝি। এর আগে আমরা টপক্যাপি প্যালেস দেখেছি, যেখানে যেটা কিনা একেবারে মধ্যযুগীয় যে সুলতান তারা এটা তৈরি করেছিলেন এবং থাকতেন, যেখানে আধুনিক সুযোগ সুবিধা খুবই কম ছিল। তো অটোম্যান সাম্রাজ্যের 31তম সুলতান আব্দুল মেজিদ, যার নির্দেশনায় 1843 থেকে 1856 সালের মধ্যে এই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই প্রাসাদটি তৈরি হয়। এটি বাইরে থেকে দেখতে একেবারে ইউরোপীয়, আবার ভেতর থেকে সুলতানদের যে ট্র্যাডিশনাল যে বিষয়গুলো, বিল্ডিং এর ধরন বা ভেতরের বিষয়গুলো, সেগুলোকে এখানে মেনটেন করে রাখা হয়েছে। তো আমরা এখন একেবারে শুরুর যে মুখে আমরা প্রবেশ করছি। তো ভেতরে ঢুকতেই চোখে পড়লো প্রচুর প্রচুর ঝাড়বাতি। পরে এটা আসলে আমরা জেনেছি যে এখানে সবচেয়ে যে মানে ঝাড়বাতির যে সংগ্রহ, সবচেয়ে বেশি যে ক্রিস্টাল ঝাড়বাতির সবচেয়ে বড় সংগ্রহশালা হচ্ছে এই প্যালেসটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঝাড়বাতি। তার মধ্যে আমরা প্রথমেই যে শুরুর যে মেডাল হল, যেটা এন্ট্রেন্স হল, সেখানে আমরা প্রবেশ করেছি। এখানে এই যে বসার জায়গাগুলো, এগুলো বাইরে থেকে যখন প্রথম মেহমানরা আসে তখন এখানে তাদেরকে বসতে দেওয়া, এরপরে ধাপে ধাপে প্রয়োজন অনুসারে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হতো। তো এখন এটি নিয়ন্ত্রণ করছে তুরস্ক সরকার। তো আমরা এই যে ঝাড়বাতিগুলো দেখে আমার এত ভালো লাগছিল, এগুলো সবই এত চমৎকার। এই প্রাসাদটি 1856 সাল থেকে 6 জন সুলতান বসবাস করেছেন। 1924 সালে সুলতান সাম্রাজ্যের পতনের পর এটাকে 1924 সালে প্রাসাদের মালিকানা নতুন তুর্কি প্রজাতন্ত্রের জাতীয় ঐতিহ্যে স্থানান্তরিত করা হয়েছিল। তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক প্রাসাদটিকে গ্রীষ্মকালে রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহার করতেন এবং এখানে তার কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজও সম্পাদন করতেন।
আতাতুর্ক তার চিকিৎসার শেষ দিনগুলো এই প্রাসাদে কাটিয়েছেন এবং কোন রুমে থাকতেন সেই রুমটাও আমরা দেখাবো, কোন লিফট ব্যবহার করেছিলেন সেগুলো সব কিছু শেয়ার করব। তো চলুন, এই যে আমরা ধীরে ধীরে এরকম কিছু কিছু কক্ষ যেগুলো অফিসিয়ালি ব্যবহার করা হতো পরবর্তীতে সেই নিদর্শনগুলো দেখছি। এখন আমরা ক্লার্কদের জন্য যে অফিস বিল্ডিংটা মানে অফিসের রুমগুলো ছিল সেইগুলো একটু দেখব। তো ধীরে ধীরে আমরা আরো আরো মজার কিছু তথ্য জানবো। এই প্রাসাদটার নাম ডলমাবাচে। তো নামটা একটু ডিফারেন্ট, যেহেতু তুর্কি শব্দ, দুইটা তুর্কি শব্দ দিয়ে গঠিত। তো ডলমাবাচে যে অর্থ সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে ডলমা অর্থ ভরা আর বাচে অর্থ বাগান। অর্থাৎ 18শো শতাব্দীতে এলাকাটা ধীরে ধীরে একটা সাম্রাজ্যের বাগানে পরিণত হয়। এই জন্য অটোমান সুলতানদের দ্বারা অনেক প্রশংসিতও হয়। এই এই থেকেই আসলে এই বাগান থেকেই এই ভবনটার নাম আসলে ডলমাবাচে নামকরণ হয়েছে। বিষয়টা খুবই মজার। তো এই যে এখানে হচ্ছে আসলে একটা ডাইনিং টেবিল, আমার কাছে মনে হয়েছে এখন এটা মিটিং রুম হিসেবে ব্যবহার করতো কিনা, না এটা আসলে ডাইনিং হিসেবে ব্যবহৃত হতো। এই যে সামনে পিছনে বেশ কিছু ক্রোকারিজ রাখার জায়গাপত্র সবকিছু মিলে, এবং প্রত্যেকটা কক্ষ থেকে আরেকটা কক্ষে যাওয়ার জন্য যে করিডোর, এই করিডোরেও যে এত সুন্দর করে কারুকার্য খচিত যে ফার্নিচার গুলো, এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু কাঠের সাথে পিতলের কিছু কাজ করা। তো এরপরে আমরা আরো আরেকটা এরকম কক্ষ দেখছি। তো আগেই বলেছি যে এখানে এই যেগুলো কিন্তু সব পিতলের এবং সেই সময়েরই। সাথে এই যে ঝাড়বাতিগুলো, এই বোহেমিয়ান, এই প্রত্যেকটা ঝাড়বাতিগুলোই কিন্তু একটু বোহেমিয়ান আর ব্যাকোয়ার্ড নেচারের ঝাড়বাতি। এবং এটার যে সিলিং গুলো আছে, এই তথ্যটা শুনলে আসলে আপনাদের আমি জানি না কেমন লাগবে, আমার তো খুব শিহরণ লেগেছে। সেটা হচ্ছে সিলিং এর পুরো ভবনের যে সিলিং গিল্ড করা হয়েছে, এই যে সিলিং এর যে সোনালী অংশটা, এই সিলিং গিল্ড করা হয়েছে প্রায় 14 টন সোনা দিয়ে। আর পুরোটা বিল্ডিং এর মানে যে পরিমাণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে তার সংখ্যাটা প্রায় 100 কেজির ওপরে। মানে এটা দেখে আসলে পুরো বিল্ডিংটাতে এত এত রাজকীয় একটা ভাইব, মানে অসাধারণ অসাধারণ। তো মানে সুলতানের ব্যাপার আসলে রাজকীয় ব্যাপার রাজকীয়ই। তো এখন আমরা আরো ভিতরে যাচ্ছি দেখতে। তো কিভাবে কিভাবে আমরা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে, মানে বিল্ডিং একটা করিডোর থেকে আরেকটা করিডোরে যাওয়া, এটা মূলত হচ্ছে তৎকালীন সময়ে সুলতানরা তাদের আসলে কার্যস্থল, তার থেকে তারা যে মানে পার্সোনাল যে কামরা সেটার মধ্যে আলাদাই রাখতো। তো এখন আমরা এই যে প্রেয়িং অ্যান্ড রেস্টিং রুম যেটা যেটা ব্যবহার করতো সেটা দেখব। যেহেতু সুলতানরা মুসলিম সম্প্রদায়ের, সেহেতু তারা মুসলিম যে কালচারগুলো সেটাকে কন্টিনিউ করেছে। এবং এই যে এখানে এটা প্রেয়িং রুম, প্রত্যেকটা ইয়েতেই সুন্দর করে একটা উঁচু করে টুল দেওয়া এবং সবগুলো টুলে এই যে কোরআন রাখা বা বই পুস্তক রাখার মতো, এবং করিডোরে যে ছবিগুলো লাগানো আছে সেগুলো সবই আরবি ক্যালিগ্রাফি করা, সুন্দর করে ক্যালিগ্রাফি করা, যেগুলো দেখতে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর। তো এইটার পরে আমরা আরো এই যে এখানে যে যে পাইপগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত সেন্ট্রাল হিটিং সিস্টেম। তো এই যেগুলো, তো ইউরোপে কিন্তু যখন যেহেতু আসলে ঠান্ডাটা বেশি হয়, তো এখানে দেখা যায় যে পুরো সেন্ট্রাল হিটিং সিস্টেম প্রয়োজন হয়। তো সুলতানদের মধ্যপ্রাচ্যীয় যে সুলতানদের প্রাসাদগুলো সেগুলোতে এই সুযোগ সুবিধাগুলো খুবই কম ছিল। তো সেই আধুনিক সুযোগ সুবিধাগুলোকে বাড়ানোর জন্যই মূলত 31তম সুলতান আব্দুল মেজিদ এই ভবনটা নির্মাণের জন্য ইন্সপায়ার্ড হন। এছাড়াও এটা যেহেতু বলেছি বসফরাসের একদম প্রান্তে, তো বসফরাসের প্রান্তে হওয়ার জন্য এটা নৌপথ ব্যবহারের সুযোগ সুবিধা পেত। এখন আমরা এর ভেতরে যে একটা সুন্দর মিউজিয়াম আছে সেটা দেখব। তো এই যে এখানে মিউজিয়ামে এগুলো বিভিন্ন যে খাবার পরিবেশনের জন্য যে মানে ঢাকনির মতো করে যে কাপড়গুলো ব্যবহার করা হতো সেগুলো, এছাড়াও বিভিন্ন হিস্ট্রিক্যাল তথ্য দেওয়া আছে। আরেকটা মজার তথ্য আমি দেখে অবাক হয়েছি যে তুর্কি যে মানে অটোমান যে সাম্রাজ্যের সুলতানরা ছিল তারা
কফি যে স্বাদ এটার সঙ্গে তারা সেই সময় থেকেই পরিচিত ছিল, এবং এটার একটা হিস্টোরিক্যাল একটা স্টেটমেন্ট একটা এখানে লেখা আছে। এবং এই যে এই পাত্রগুলো কফির পরিবেশনের জন্য, এবং কফি পরিবেশনের জন্য স্পেশালি আলাদা কাজের লোক ছিল। এবং এই যে পাত্রগুলো দেখছেন এগুলো কিন্তু গোল্ডের। এবং ভিআইপি যে গেস্টগুলো তখন থাকতো, আন্তর্জাতিক যে গেস্টগুলো থাকতো, এই যে এই ঝালরটার যে ভেতরের কাজ যেগুলো স্বর্ণ দিয়ে খচিত, মানে অ্যামেজিং। তো এই যে এখানে কফির যে কালচারটা এখানে একটু বলা আছে, যেটা হচ্ছে সাউথ ইথিওপিয়া থেকে এখানে প্রথম আসে, এবং সুলতানরা তখন থেকেই কফি খেতে পছন্দ করতেন, এবং বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেটেড যে পাত্রে তারা এটা পরিবেশন করত। তো এই যে সেই সুলতানি আমলে ব্যবহার্য যে কুকারিজ আইটেম, খাবার পরিবেশন, কিছু কিছু ক্ষেত্রে তারা রেগুলার ব্যবহার করতো, বা বিশেষ মেহমান আসলে যখন তারা বিশেষ যে ডিজাইন করা কুকারিজ গুলোকে পরিবেশনের জন্য ব্যবহার করতো, সেই কিছু স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। তো প্রত্যেকটা মানে কাচের জিনিসপত্র হোক, আর সেটা স্বর্ণেরই হোক বা পিতলেরই হোক, সেগুলো যে এত এত সুন্দর, মানে দেখেই মনে হচ্ছিল আসলে। আর যেহেতু আমরা মেয়েরা আসলে এরকম কুকারি জিনিসের প্রতি একটু দুর্বল হই, আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা আরেকতলা উপরে উঠে যাচ্ছি। উঠতেই আসলে সিঁড়ির যে ঝাড়বাতিটা, ক্রিস্টাল যে ঝাড়বাতিটা, এটা চোখে পড়লো। তো এই পোর্শনটাতে কিছুটা কনস্ট্রাকশনের কাজের জন্য ঢেকে রাখা হয়েছে, তো এই জন্য আমরা পুরোপুরি দেখতে পাইনি। তো দেখতে দেখতে আমরা আরো একটা হল রুমের মধ্যে চলে আসলাম। তো এই হল রুমটাতে অনেক অনেক মানে সাজানোর জিনিসপত্র, যেগুলো যেমন কারুকার্য খচিত বেশ কিছু লাইটস বা ঝাড়বাতি, বা এই যে ঘড়ি, বা কিছু ভাস, এই টাইপের জিনিসগুলো রয়েছে। এবং আমাদের গাইড আমাদেরকে খুব সুন্দরভাবে বর্ণনা করছিল। তো আমি আসলে এই যে ছাদের যে কারুকার্যগুলো, এগুলো দেখে খুব ভালো লাগছিল। এর আগে আমরা যে টপকাপি প্যালেস দেখেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে ছাদের অংশটা বা ওয়ালের যে অংশগুলো, সেগুলোকে খুব সুন্দর করে কারুকার্য করা। এখানেও ঠিক সেই ট্রেডিশনটাই রাখা আছে, এবং এই যে আসন ব্যবস্থা করা, পরবর্তীতে যখন মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি তুরস্কের যে প্রতিষ্ঠাতা, তিনি এখানে যেহেতু ওনার দাপ্তরিক কিছু কাজ করতেন, এটা রাষ্ট্রপতি ভবন হিসেবে ডিক্লেয়ার করেছিলেন। পরবর্তীতে তিনি এখানে অফিসিয়াল দাপ্তরিক কাজও করতেন, কিছু অফিস ক্লার্কদের জন্য বরাদ্দকৃত জায়গা ছিল, কিছু জায়গা আবার মানে প্রত্নতাত্ত্বিকভাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এটা একটা পিয়ানো। তো সুলতানদের সময় আসলে এই জিনিসগুলো ছিল। এটা দেখে আমার খুব অবাক লেগেছে। আমি ভাবতাম এগুলো হয়তো বা মডার্ন মিউজিকের কোনো একটা পার্ট, বাট আসলে তা নয়। এগুলো বেশ সেই সময়েও আসলে শৌখিনতা থেকে তারা এই জিনিসগুলোকে রেখেছে। এটা দেখে ভালো লাগছিল। তো এখন আমরা আরেকটা হল রুমে প্রবেশ করছি, যেতেই আসলে চোখে পড়লো এটা হচ্ছে সুলতানদের পাঠকক্ষ, যেটা তো লাইব্রেরি যেটা। তো এখানে লাইব্রেরির যে বইয়ের তাকগুলো, এগুলো এত উঁচু উঁচু, যেগুলো আসলে মই দিয়ে উঠতে হতো বা নামতে হতো। পরবর্তীতে এখানে অফিস ক্লার্করা এখানে বসে কাজ করতেন। তো লাইব্রেরি রুমটাকে পরবর্তীতে সংরক্ষণ করা হয়েছে। মূলত এটা সুলতানদের লাইব্রেরি রুম হিসেবে ব্যবহার করা হতো। তো ঘুরতে ঘুরতে আমরা মানে সুলতানদের যে ব্যক্তিগত বসবাসের স্থান বা হারেম, সেই জায়গায় চলে এসেছি। তো এখানেও প্রত্যেকটা কক্ষে এক একটা মানে নীল হল বা পিঙ্ক হল, এরকম বেশ কিছু কক্ষ আছে। তো এখন আমরা দেখতে দেখতে সুলতানের একটা বাথ দেখব। তো মূলত এটা গোসলখানা। তো এটা বাথরুমের প্রথমেই যে অংশটা, এটা হচ্ছে ড্রেসিং রুম। তো এখানেও প্রত্যেকটা জিনিস এত কারুকার্য করছে। তার এই যে জানালা দেখছেন না, এটা একেবারেই যে বসফরাস প্রণালীর যে সাগরটা আর কি যদি বলি, সেটা ঘেঁষে। তো এখানে একটা ঘড়ি। তো এখন আমরা একদম মূল যে এই যে বাথরুমের ভেতরে এটা একটা বেসিন। তো এখানে যা যা দেখা যাচ্ছে, এগুলো বেশিরভাগ জিনিস হচ্ছে মিশরীয় অ্যালাবাস্টার যে পাথর, সেগুলো। আর এই যে ছাদের যে অংশটা, এটা আমি টপকাপি প্যালেসেও দেখিয়েছি। এটা কিন্তু বাইরের যে আলোটা, সেটাকে ভেতরে প্রবেশ করানোর মতো একটা লাইট, দিনের বেলাতেও বা রাতের বেলা এর মধ্যে একটা আলো প্রবেশের যে ব্যবস্থা। এবং এই যে প্রত্যেকটা বাথরুমের যে ওয়ালে
কাজ করা, এগুলো কিন্তু সবই কিন্তু এই যে মিশরীয় অ্যালাবাস্টার বা ক্যালসাইট বা মার্বেল বলি, যেটা অনিক্স মার্বেল নামে পরিচিত। তো এই জিনিসগুলো দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা আমি দেখে খুব কাছ থেকে দেখে অবাক হয়েছি যে এগুলো কিন্তু পুরো পাথর, শ্বেত পাথর খোদাই করে করে তৈরি করা, চমৎকার কারুকার্য শৈলী। এবং ঠিক জানালা দিয়ে তাকালেই মানে যে বসফরাস প্রণালীর যে শীতল বাতাস, সেইটা এই যে ছাদ থেকে একটা ছোট্ট ল্যাম্প দেয়া, সবকিছু মিলে আসলে চমৎকার। বাথরুমের ভেতরেও এত চমৎকার একটা কারুকার্য শৈলী না দেখলে আসলে বোঝার উপায় নেই। তো এখন আমরা এই যে ট্রানজিশনাল হল বা মেমোরিয়াল হলে যাব। এখানে আমাদের গাইড আমাদেরকে অনেক সুন্দর করে বোঝাচ্ছিল। তো এখানে হচ্ছে বিভিন্ন সুলতানদের পরিচিতি এবং কোন সুলতান কতদিন শাসন করেছেন, কি সমাজের, এগুলো ডিটেলস তিনি আমাদেরকে বলছিলেন। তো নর্মালি দেখেছি আমরা এখানে এসে যে গাইড অনেক জায়গায় তারা ইংরেজি বলতে পারে না, বাট আমাদের এই গাইডটা ইংলিশে খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। তো এখন আমরা আরো একটি করিডোর দিয়ে পার করছি। তো এই করিডোরটা আমার কাছে বেশ অনেক বড় মনে হয়েছে, এবং এই করিডোরটা মূলত যে সুলতানদের যে হারেম বা প্রাইভেট যে থাকার জায়গাটা, সেখান থেকে প্রশাসনিক যে ভবন সেখান থেকে পৃথক করেছে। তো এই করিডোর থেকে যাওয়ার পথে আসলে এই যে ছোট ছোট জানালাগুলো আমি খুব কাছ থেকে দেখছিলাম। দেখেন এই যে জানালাটা, এটা কিন্তু মূলত দোতলা বা তিনতলা। আমরা উঠেছি বুঝতে পারিনি, বেশ কয়েক তলা হেঁটে হেঁটে উঠেছি ঘুরতে ঘুরতে। পরে আমি এই জানালার ছোট ছোট অংশটা দিয়ে দেখছিলাম এখান থেকে এই যে বসফরাস প্রণালীর যে সাগরের যে বাতাস, এটা প্রবেশ করবে। এবং ঠিক এই যে এই জানালাটার ঠিক অপোজিটে যে দেখুন, একদম সম্মুখে দিয়ে আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেখানে এই পাশের যে জানালাটা আছে সেটার ফাঁকা দিয়ে আমি একটু তাকিয়ে দেখলাম আমরা জোরে শুরুতে যে প্রবেশে যে মেডাল হলটা ছিল সেই হলের ভেতরের অংশটা দেখা যাচ্ছে। আপনি দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তার মানে সাগরের বাতাসটা এই জানালা দিয়ে ঢুকে, এই ছিদ্র দিয়ে ঢুকে তারা নিচে যাবে। তো মানে এত চমৎকার থট, যে বাতাস ব্যবস্থা করা, বাতাসের ব্যবস্থা রাখা, সবকিছু মিলে চমৎকার চমৎকার। তো এখন এই যে আমরা সুলতানদের যে প্রাইভেট চেম্বার সেইটার মধ্যে আমরা এখন যাচ্ছি। তো এই যে যাওয়ার পথেই যে দেখুন এই যে এখানে যে একটা খাঁচার মধ্যে, তো এখানে আসলে সুলতানদের যারা সেবক ছিলেন তারা এখানে অপেক্ষা করতেন। এখান থেকে দেখা গেল যে তাদের প্রয়োজন হলে সুলতানরা ডাকলে যেন তারা সুলতানদের কামরায় যেতে পারে, তারা যেত। কিন্তু সব সেবকদেরই কিন্তু আসলে এখানে প্রবেশের অধিকার ছিল না, একজন দুজন স্পেশাল। তো এখন আমরা এই যে সুলতানদের ভবনে যাওয়ার আগে যেখানে একটা স্টেয়ার কেসে যে একটা ঝুলন্ত যে ঝাড়বাতিটা, এটাকে আমি পরে জেনেছি এটা হচ্ছে এরকম অনেক যে ঝাড়বাতির মধ্যে যে মূল যে মানে সেরিমোনিয়াল যে ভবনটা, সেই মূল সেরিমোনিয়াল ভবনের যে একটা ঝাড়বাতি আছে, ক্রিস্টাল ঝাড়বাতি, এটা নাকি পৃথিবীর বৃহত্তম ক্রিস্টাল ঝাড়বাতি। তো এটাও আমরা দেখব। তো এখানে হচ্ছে সুলতানের যে বৈঠকখানা, এখানে হচ্ছে সুলতান তার পারিবারিক সদস্যদের নিয়ে যে বসতেন, বা একেবারে তার রাজসভার একদম কাছের যে মানুষ তাদের নিয়ে যে বৈঠক করতেন, এখানে এটা সেই জায়গা। তো এখানে আসলে সকলের অনুমতি, আসার অনুমতি, সকল সেবকেরও আসার অনুমতি নাকি ছিল না। আবার সকল প্রশাসনিক যে কাজ করতেন তাদেরও আসার অনুমতি ছিল না। আর এই যে সেই স্বর্ণখচিত আসলে ছাদের যে গিল্ড, সেগুলো সেই 1800 শতকে মানে এত সূক্ষ্ম কাজ, এত সূক্ষ্ম কাজ, মানে এগুলো ভাবতেও আসলে অবাক হয়ে যায়, অবাক লাগে আসলে। তো আমাদের মতো এরকম অনেক অনেক দর্শনার্থী প্রতিদিন দেখতে আসে। তখন আমরা সেই কামরাটিতে ঢুকবো যেখানে মোস্তফা কামাল আতাতুর্ক তার জীবনের শেষ সময়টাতে সময় কাটিয়েছেন, এবং স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার শেষ দিনগুলো যেমন প্রাসাদে কাটিয়েছেন, এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 1938 সালের 10 নভেম্বর সকাল 9টা 5 মিনিটে তিনি মারা যান।
যখন তিনি মারা যান মানে তখন এই ভবনের পুরো প্রত্যেকটা ঘড়িকেই 9টা 5 মিনিটে থেমে রাখা হয়েছিল। পরবর্তীতে তুরস্কের যে সময় সেই সময় অনুযায়ী বাকি সব ঘড়িগুলোকে সঠিক সময়ে চালু করলেও এই যে টেবিলে রাখা যে ছোট্ট ঘড়িটা দেখা যাচ্ছে, এই যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, এই ঘড়িটার টাইমটাকে তারা আর চেঞ্জ করে নাই এবং মোস্তফা কামাল আতাতুর্ক যেই সময়টায় মারা গিয়েছিলেন 9টা 5 মিনিটে, সেই সময়েই এই ঘড়িটাকে থামিয়ে রাখা হয়েছে। তো তাদের আসলে পছন্দের মানুষের প্রতি যে ডেডিকেশন, এটা আসলে এরকম একটা জিনিস দেখে আমার কাছে মনে হয়েছে যে তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে তারা যে তাকে সম্মান দিয়েছেন বা তিনিও যে আসলে তুরস্কের জনগণের জন্য যা করেছেন তার সম্মানের জন্য তারা এটাকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এই পুরো কামরাটিকেই তারা সংরক্ষণ করেছেন এবং আমরা একটু তার বিছানাটাও তো দেখবো। এই যে সেই বিছানা, এখানে এখন তুরস্কের যে পতাকা, সেই পতাকাটা দিয়ে বিছানা চাদরের মতো করে বিছিয়ে রাখা হয়েছে। এই বিছানায় মূলত মোস্তফা কামাল আতাতুর্ক তিনি মারা যান। এখন আমরা সেই কামরাটা দেখেও বের হয়ে আসার পথে আরো একটা জিনিস চোখে পড়লো। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ছিলেন তখন এখানে উনি একটা এলিভেটর বা লিফট ব্যবহার করতেন। এই লিফটটাকেও তারা প্রিজার্ভ করে রেখেছে। এটা পরবর্তীতে সংযোজন করা এবং এটা বাইরের দিকেই রাখা। তো এটা হচ্ছে সুলতান আমলে ছিল না, এটা পরবর্তীতে সংযোজন করা ছিল। এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এবং এই যে সিঁড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু এই যে মেহগনি কাঠ এবং পিতলের তৈরি এবং এই সিঁড়িটাও কাঠের। তো এত এত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং এত স্মৃতি, এত ইতিহাস প্রতিটি অংশের সাথে এটা দেখতে পেয়ে আসলে খুব ভালো লাগলো। তো ঘুরতে ঘুরতে আরো একটা মানে ডাইনিং টেবিলের সামনে আসলাম। এটা হচ্ছে সুলতান আব্দুল আহমেদ বলছে যে সুলতান, তার মনোগ্রাম সংবলিত একটা ডাইনিং হল। তো অনেক বড় একটা ডাইনিং হল এখানে রয়েছে এবং এই যে সেই সেরেমোনিয়াল হল যেটা বললাম, এই যে সেই ঝাড়বাতি যেটার গল্প আমি কিছুক্ষণ আগে বললাম, এই যে একদম মূল ভবনের যে সেন্টার পয়েন্ট থেকে ঝুলানো, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মানে ক্রিস্টাল যে ঝাড়বাতি, এটা হচ্ছে সেইটা। এবং এটাতে প্রায় 750টা বাতি রয়েছে, যার ওজন প্রায় 4.5 টন। ঝাড়বাতিটা বলা হয় যে রানী ভিক্টোরিয়া এটাকে উপহার দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এটার মূল্য পরিশোধ করারও নাকি রিসিট পরে পাওয়া গিয়েছে, আবিষ্কার হয়েছে। এখন এটার সঠিক ইতিহাস আসলে কেউই বলতে পারে না। তো সেরেমোনিয়াল হলটা বিশাল বড় এবং দেখতে আসলে ওই যে এর আগে আমরা টপকাপি প্যালেসের যে সুলতানের যে রুমটা ছিল ওইটার মতো বেশ কারুকার্য খচিত। তো ভেতর থেকে দেখলে আসলে অটোমান সাম্রাজ্যের যে নির্মাণ শৈলী বা তাদের কারুকার্যর যে ব্যবহার, সেটার মিল পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে যখন আমি ভবনটা থেকে বের হয়ে যাব, বাইরে থেকে দেখতে আবার ঠিক ভবনটার ঠিক সেই ইউরোপীয় ন্যাচারের যে ভবনের দৃশ্য সেটা দেখা যায়। তো পুরো ভবনটা দেখা শেষ। আজকে আপনাদেরকে পুরো ভবনটার একটা দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আমি তো খুব অভিভূত এবং এখন বের হয়ে যে দৃশ্যটা দেখবো এটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছে। বের হতেই আসলে বসফরাস প্রণালীর যে সাগরের যে একটা শেষ বিকেলের যে বাতাস, যে ভালো লাগা, সবকিছু মিলে এত চমৎকার এরকম একটা জায়গায় আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আমি দেখার সাথে সাথে আপনাদেরকেও এরকম একটা জিনিস দেখাতে পেরেছি, এটা ভেবে আমার ভালো লাগছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এরকম যেন আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, তার জন্য আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন। আর এই যে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে যখন লাইটিংটা হয় তখন ভবনটা দেখতে কিন্তু আরো বেশি মোহনীয় লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।